আজকে আমরা এটা শিখব ক্লাস 10-এর পেজ নাম্বার 215 একটা উপপাদ্য নাম্বার 42। 215 পেজের উপপাদ্য 42 নাম্বার উপপাদ্য। কি বলছে উপপাদ্যটা? বলছে যে দুটো বৃত্ত আঁকা হলো, একটা বৃত্ত আর একটা বৃত্ত। দুটো বৃত্ত যে একই সাইজে রাখতে হবে তা না, দুটো বৃত্ত আঁকা হলো, ছোট বড় আমি আঁকলাম বইয়ের মতো করার জন্য। দুটো বৃত্ত দুরকম সাইজে আঁকলেই হবে। দুটো বৃত্ত আঁকা হলো, যারা কি করলো, পরস্পর এই বিন্দুতে বহিঃস্পর্শ করেছে বা অন্তঃস্পর্শ করেছে, পরস্পরকে স্পর্শ করেছে। ওই জন্য বইয়ে দুটো ছবি আছে, বহিঃস্পর্শতেও ছবি আছে, আর একটা ছবি আছে বইয়ে অন্তঃস্পর্শ। কেমন? এই একটা বৃত্ত এঁকে যদি এর ভেতর দিয়ে স্পর্শ করায় তাহলে কি হয়? বৃত্ত দুটো পরস্পরকে অন্তঃস্পর্শ করে। এই যে বড় বৃত্ত, এই যে ছোট বৃত্ত, এটা কি করলো? পরস্পরকে অন্তঃস্পর্শ করলো, মানে বড় বৃত্তের ভেতর দিয়ে স্পর্শ করলো। আর এটা কি? বহিঃস্পর্শ করলো, মানে বড় বৃত্ত আর ছোট বৃত্ত দুটো বাইরে দিয়ে স্পর্শ করলো। এখানে বড় বৃত্ত ছোট বৃত্ত এরকম কিছু মেনশন করা নেই, বোঝার জন্য বললাম। যে কোনো দুটো বৃত্ত, দুটো একই সাইজের হতে পারে বা ছোট বড় হতে পারে, সেটা এখানে কোনো ম্যাটার করে না। তাহলে দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বলছে এই যে বৃত্তের কেন্দ্র আর এখানে একটা বৃত্তের কেন্দ্র, আমরা বড় বৃত্তের কেন্দ্রের নাম এ দিলাম, এই বৃত্তের কেন্দ্রের নাম বি দিলাম। বলছে যদি এই এ বি সরলরেখাটা যোগ করা হয় তাহলে এই যে স্পর্শ বিন্দু যেখানে স্পর্শ করেছে দুটো বৃত্ত, তারা এই সরলরেখার উপরেই থাকবে, অর্থাৎ কি বলছে? দুটো বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে, অন্তঃস্পর্শ বা বহিঃস্পর্শ যে কোনো কিছু, যদি দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে সেই বৃত্ত দুটোর কেন্দ্র দিয়ে একটা সরলরেখা টানা হলে সেই সরলরেখার উপরেই স্পর্শ বিন্দুটা থাকবে। তো যে কোনো দুটো বৃত্ত যখন পরস্পরকে স্পর্শ করে তখন একটা বিন্দুতে স্পর্শ করে। একটা বৃত্ত আর একটা বৃত্ত তারা যদি পরস্পরকে স্পর্শ করে একটা বিন্দুতে স্পর্শ করবে। এবার বলছে যে দুটো কেন্দ্রকে তুমি যোগ করে দাও, তাই সেই কেন্দ্র যোগ করলে তার ওপর দিয়েই এই বিন্দুটা থাকবে। এটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে প্রদত্ত কি? যে এ কেন্দ্র একটি বৃত্ত এবং বি কেন্দ্র একটি বৃত্ত পরস্পরকে ও পি বিন্দুতে স্পর্শ করেছে। কি দেওয়া আছে? মানে প্রদত্তটা কি? এ কেন্দ্রীয় একটি বৃত্ত এবং বি কেন্দ্রীয় একটি বৃত্ত, এই দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে কোথায়? পি বিন্দুতে। এক্ষেত্রেও সেটা বলা যায়, এ কেন্দ্রীয় বৃত্ত বি কেন্দ্রীয় বৃত্ত পি বিন্দুতে স্পর্শ করেছে। প্রমাণ করতে বলেছে যে যদি আমরা এ বি যোগ করি, মানে দুটো বৃত্তের কেন্দ্রদ্বয় যদি আমরা যোগ করি, দুটো বৃত্তের কেন্দ্রতে একটা যদি সরলরেখা টানি, সেই সরলরেখার উপরেও এই যে স্পর্শবিন্দু পি এটা থাকবে। এটা প্রমাণ করতে হবে। অর্থাৎ কি দাঁড়াচ্ছে? যে এ পি বি এরা একই সরলরেখা থাকবে, মানে এ পি বি সমরেখ হবে। যদি এরকম হতো, দেখা গেল এখানে একটা বৃত্ত আঁকলাম, এখানে একটা বৃত্ত আঁকলাম, এখানে স্পর্শবিন্দু এই কেন্দ্র দুটো যোগ করলাম এ বি, আর পি বিন্দু স্পর্শবিন্দু এখানে থাকলো, তার মানে কি এক সরলরেখায় হলো? এ বি যোগ করলাম পি অন্য জায়গায়, তাহলে এক সরলরেখায় হলো না? এটা হবে না, বলছি এটা হতে পারে না। কি হতে পারে? যে যখন দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করবে, কোনো একটা বিন্দুতে স্পর্শ করবে, পি বিন্দুতে স্পর্শ করেছে, এক্ষেত্রেও সেম ছবি। তাহলে যখন কোনো একটা দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করবে একটি বিন্দুতে, সেক্ষেত্রে এই দুটো বৃত্তের কেন্দ্রের সংযোগ সরলরেখার উপরে, এই দুটো বৃত্তের কেন্দ্র মানে এ বি সরলরেখার উপরেই পি বিন্দু থাকবে, অর্থাৎ এ পি বি তিনজন সমরেখ হবে। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো অঙ্কনটা কি? অঙ্কন হলো, প্রথমে দিয়েছিল এই একটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে পি বিন্দুতে। প্রমাণ করতে বলেছিল এই তিনটে বিন্দু একই সরলরেখায় থাকবে, এটা হলো ইনিশিয়ালি দেওয়া ছিল। তো আমরা প্রমাণ করব, প্রথমে অঙ্কন কি করব? এপি আর বিপি যোগ করব, এপি আর বিপি যোগ করব। খেয়াল করো, এখানে কিন্তু বলিনি যে এ পি বি সরলরেখা টানবো, একবারও বলিনি। আমি বলছি এপি আর বিপি যোগ করব। কেন বলিনি? তোমরা যদি এ পি বি সরলরেখায় টেনে দাও তাহলে তো প্রমাণই হয়ে গেল। যদি এখানে একটা বিন্দু থাকে এ, এখানে বিন্দু থাকে বি, এখানে যদি পি থাকে, তোমরা এ পি বি সরলরেখা টানতে পারবে না। অতএব এটা প্রমাণ করতে হবে যে এপিবি এক সরলরেখা আছে, মানে সমরেখ। তাহলে এটা আগেই বলা যাবে না। তাহলে আমরা কি বলছি? যে এপি আর বিপি যোগ করলাম। তাহলে যদি প্রমাণ করতে পারি এপি আর বিপি একই সরলরেখায়, তার মানে কি এরা সমরেখ, সেটাকে প্রমাণ করতে হবে। তাহলে কি করে করব? দেখো, প্রথমে এই বৃত্তের ক্ষেত্রে একটু খেয়াল করো সবাই। এই বৃত্তের ক্ষেত্রে এটা কি? এই বৃত্তের ক্ষেত্রে এই পিটা হলো স্পর্শবিন্দু, আর এপিটা কি? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ।
এই বৃত্তের ক্ষেত্রে পি হলো স্পর্শবিন্দু আর এপি কি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাই তো। আর এক্ষেত্রে আমরা আরেকটা কাজ করলাম, যেহেতু স্পর্শ করেছে এখানে একটা স্পর্শক টেনে এলাম, স্পর্শকটার নাম দিলাম আমরা এসটি, আমরা বইয়ের মতোই নাম দিচ্ছি, তাহলে ভালো হবে। স্পর্শক টানলাম, তার নাম দিলাম এসটি। তাহলে এই যে এসটি স্পর্শক, এটা কার স্পর্শক? এ কেন্দ্রবৃত্তের না বি কেন্দ্রবৃত্তের? উত্তর হলো উভয়েরই স্পর্শক। কারণ কি, এই পি বিন্দুটা স্পর্শবিন্দু কার? দুটো বৃত্তেরই স্পর্শবিন্দু। তাহলে এই পি বিন্দু দিয়ে যদি একটা স্পর্শক আঁকি, সে এ কেন্দ্রীয় বৃত্তেরও স্পর্শক হবে, সিমিলারলি বি কেন্দ্রীয় বৃত্তেরও স্পর্শক হবে। কারণ পি বিন্দুটা কমন বিন্দু, এটা এই বৃত্তেরও স্পর্শক আঁকতে সাহায্য করবে, বি কেন্দ্রীয় বৃত্তেরও সাহায্য করবে। তাহলে এসটি হলো কমন স্পর্শক, যে এ কেন্দ্রীয় বৃত্তেরও স্পর্শক আবার বি কেন্দ্রীয় বৃত্তেরও স্পর্শক। তাহলে এসটি পি বিন্দুতে স্পর্শক, আর এপিটা কি? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আমরা জানি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের সাথে লম্ব হয়, এটা আমরা আগে উপপাদ্যে পড়েছি। তাহলে যেহেতু এপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং এসটিটা স্পর্শক, তার মানে এপি লম্ব এসটি হবে। আবার অনুরূপে এভাবে যদি আমরা ভাবি যে বিপিও তো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, বিপিও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং এসটি সেখানেও স্পর্শ, তাহলে সেক্ষেত্রে বিপিও লম্ব হবে এসটি, বিপিও লম্ব হবে এসটি। তাহলে লক্ষ্য করো, এক পি বিন্দুতে, এই যে এসটি ছিল এরকম দেখতে, এক পি বিন্দুতে এপিও লম্ব আবার বিপিও লম্ব, তার মানে একই বিন্দু থেকে দুটো লম্ব টানা হয়েছে। একই বিন্দু থেকে দুটো লম্ব টানা হওয়া মানে এরা একই সরলরেখায় হয়, তাছাড়া সম্ভব না। একই বিন্দু থেকে দুটো লম্ব মানে এরা অবশ্যই এক সরলরেখায় আছে, তা নাহলে একই বিন্দু থেকে দুটো কারো হতো না। কেন? দেখো, লম্ব মানে এই কোণটা কত? 90 ডিগ্রি তো। আবার লম্ব মানে এই পাশের কোণটাও কত? 90 ডিগ্রি তো। তাহলে টোটাল কী হলো? 180 ডিগ্রি না? 180 ডিগ্রি মানে তো সরল কোণ, তার মানে এরা একই সরলরেখায় আছে, অর্থাৎ এ পি বি বিন্দুগুলি সমরেখ। এখানে উপপাদ্যটা প্রমাণ হয়ে গেল। তোমরা উপপাদ্যটা পড়ে নেবে, 42 নম্বর উপপাদ্য, পেজ নাম্বার 215। আমরা লাস্টে উপপাদ্য শিখলাম, সেটা উপপাদ্য নাম্বার 42। এরপরে উপপাদ্য 43, 44, 45, 46, 47 এগুলো তোমাদের সিলেবাসে নেই। 42-এর পর থেকে মানে 43 থেকে 47 নাম্বার উপপাদ্যগুলো তোমাদের সিলেবাসে নেই, এর প্রমাণ সিলেবাসে নেই, এর প্রমাণগুলো সিলেবাসের বাইরে। এরপরে আমরা যে উপপাদ্যটা পড়ব সেটা হলো উপপাদ্য তাহলে 48, উপপাদ্য 48 ভীষণ ইম্পর্টেন্ট উপপাদ্য এবং পরীক্ষায় খুব দেয়। উপপাদ্যটা পেজ নাম্বার 255, খুব ইম্পর্টেন্ট উপপাদ্য, তোমরা ভালো করে পড়বে। 255 নম্বর পেজের উপপাদ্য, উপপাদ্য নাম্বার 48, চ্যাপ্টার হলো সদৃশ্যতা, উপপাদ্য 48, ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে কি বলেছে উপপাদ্যটাই? উপপাদ্যতে বলেছে যে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, একটা সমকোণী ত্রিভুজ। আমি বোঝার জন্য বইয়ের মতো করে এই ছবিটা আঁকবো, তোমাদের বোঝার সুবিধা হবে। এই যে সমকোণী ত্রিভুজ, জেনারেলি তোমরা যে সমকোণী ত্রিভুজ চেনো এরকম দেখতে হয়। মনে করো এই বিন্দুটা এ, এই বিন্দুটা বি, এই বিন্দুটা সি। তোমরা ভাবো এটা এ, যদি এই বিন্দুটাকে বি দাও আর এই বিন্দুটাকে সি দাও, দিয়ে ছবিটাকে যদি ঘুরিয়ে নাও, তাহলে দেখো এরকমই দেখতে হবে। এই ছবিটাকে একটু ঘুরিয়ে নিলে দেখো এরকমই দেখতে হবে। তো এভাবে আঁকলে উপপাদ্যটা প্রমাণ করতে সুবিধা হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এবিসি একটা সমকোণী ত্রিভুজ, তার এই যে এ কোণ, এই যে শীর্ষকোণ এ কোণ, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, ওই জন্য এবিসি ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ বলা হচ্ছে। এবার এই এবিসি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু, সমকৌণিক বিন্দু মানে সমকোণের যে বিন্দু তাকে বলে সমকৌণিক বিন্দু। এই সমকৌণিক বিন্দু থেকে বিপরীত বাহু অর্থাৎ অতিভুজ বিসি এর ওপর একটা লম্ব টানা হলো। আমরা জানি সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসির ওপর একটা লম্ব টানা হলো, যার নাম দেওয়া হলো এডি। এডি তাহলে কি করলাম? এবিসি ত্রিভুজ, তার সমকৌণিক বিন্দু এ, সমকৌণিক বিন্দু থেকে বিপরীত বাহু বিসি অর্থাৎ অতিভুজের ওপরে একটা লম্ব টানা হলো। লম্বের নাম কি দিলাম? এডি। এই লম্বটা কি করলো? এই লম্বটা এই সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজকে দুটো ছোট ছোট ত্রিভুজে ভাগ করলো। দেখো, দুটো ছোট ছোট ত্রিভুজে ভাগ করলো। একটা ত্রিভুজের নাম কি? এবিডি, আর একটা ত্রিভুজের নাম কি? এসিডি।
দুটি ত্রিভুজে ভাগ করলো। তাহলে যেহেতু লম্ব টানলাম তার মানে এই কোণটাও সমকোণ হবে, আবার এই কোণটাও সমকোণ হবে, কারণ লম্ব টেনেছি তো আমি, দুটোই সমকোণ। এবার প্রমাণ করতে হবে এই যে ছোট ত্রিভুজটা, এই যে ছোট ত্রিভুজ মানে এবিডি ত্রিভুজ, এই ছোট ত্রিভুজটা এই বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ, মানে ছোট ত্রিভুজটা সদৃশ এবিসির সঙ্গে। একইভাবে এই যে মাঝারি ত্রিভুজ মানে এসিডি, এই মাঝারি ত্রিভুজটাও বড় ত্রিভুজ এবিসির সঙ্গে সদৃশ। আর এই যে ছোট আর মাঝারি এই দুটো ত্রিভুজের নিজেদের মধ্যে সদৃশ। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজ ছিল, তার সমকোণিক বিন্দু এ থেকে বিপরীত বাহু অর্থাৎ অতিভুজ বিসির ওপরে একটা এডি লম্ব টানলাম। আমাদেরকে এই যে লম্বটা টানলাম এর ফলে মোট দেখো এখানে 3 রকম ত্রিভুজ আছে, মোট 3 রকম ত্রিভুজ। কি কি? ছোট ত্রিভুজ যার নাম এবিডি, মাঝারি ত্রিভুজ যার নাম এসিডি, আর বড় ত্রিভুজ যার নাম এবিসি। এখানে 3 রকম ত্রিভুজ তৈরি হয়ে গেছে। একটা ত্রিভুজ ছিল, যখন লম্ব টানলাম টোটালে 3টে ত্রিভুজ হয়েছে। কি প্রমাণ করতে হবে? যে এই যে ছোট ত্রিভুজটা, এই ছোট ত্রিভুজ বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ। আবার আবার এই যে মাঝারি ত্রিভুজটা, এই মাঝারি ত্রিভুজটাও বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ, এবং এই ছোট আর মাঝারি ত্রিভুজ এরা নিজেদের মধ্যেও সদৃশ। এই 3টে জিনিস প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করার আগে আমরা এটা মেন জানা দরকার যে এই চ্যাপ্টারটার নাম সদৃশ্যতা। তো সদৃশ্যতা মানে কি? সদৃশ্যতা মানে দুটো ত্রিভুজ, এক একটা ত্রিভুজের কটা করে কোণ হয়? 3টে করে কোণ হয়। দুটো ত্রিভুজ দেখা গেল তাদের সাইজ সেম না, ছোট বড়, কিন্তু যদি তাদের কোণের ভ্যালুগুলো সেম হয় তাহলে দুটো ত্রিভুজকে বলে পরস্পর সদৃশ ত্রিভুজ। কেমন? এই কোণটা 90 ডিগ্রি, ধরো এই কোণটাও 90 ডিগ্রি, লম্ব তো, এটাও লম্ব এটাও লম্ব। এই কোণটা ধরে নাও তোমরা 50 ডিগ্রি, জাস্ট ধরে নিলাম আমরা। তাহলে এই কোণটাও যদি 50 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে? 40 হবে। কারণ কি? দেখো দুটো, একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত? 180। একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 আমরা জানি। তার মধ্যে যদি দুটো ত্রিভুজের দুটো করে কোণ সমান হয়, 3 নাম্বার কোণটা অটোমেটিক্যালি সমান হবে। 3 নাম্বার কোণ, এই কোণ আর এই কোণ অটোমেটিক্যালি সমান হবে। কেন? দেখো ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত? 180। তার মধ্যে এর একটা কোণ 90, একটা কোণ 50। তাহলে দুটো মিলে কত হলো? 90 ডিগ্রি আর 50 ডিগ্রি 140 ডিগ্রি। তাহলে থার্ড কোণ কত হবে? অটোমেটিক্যালি 40 হবে, কারণ 3টে কোণের যোগফল 180, তার মধ্যে দুটো মিলে তো 140 হয়ে গেল। তাহলে থার্ড কোণ কী হবে? 40 ডিগ্রি। তাহলে এই থার্ড কোণ আমরা যদি নাও দেয় আমরা বার করতে পারবো। কেন পারবো? কারণ ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180, তার মধ্যে দুটো কোণ দিয়ে দিয়েছে, একটা 90 একটা 50। তাহলে দুটো মিলে 140 আর টোটাল 180, মাইনাস করলে 40 ডিগ্রি থার্ড কোণ বেরিয়ে আসে। তাহলে একটা ত্রিভুজের 3টে কোণ দেওয়ার প্রয়োজন হয় না। একটা ত্রিভুজে যদি দুটো কোণ আমাদের দিয়ে দেয় আমরা থার্ড কোণ এমনি বার করতে পারি, ওটা দেওয়ার প্রয়োজন হয় না। তেমনি এই ছোট ত্রিভুজের আমরা এই কোণ 90 ডিগ্রি লম্ব বলেছি আর এটা 50 ধরেছি। তাহলে তোমরা ভাবো এই থার্ড কোণটা কী হবে? এরও থার্ড কোণ একই হবে, 40 ডিগ্রি হবে। 90 আর 50 140, তার থেকে বাদ দিলে 180 থেকে 40 ডিগ্রি হবে। তার মানে দেখো যে রিমাইন্ডার কোণ অ্যাঙ্গেলটা ছিল, যেটা অবশিষ্ট অ্যাঙ্গেল পড়েছিল, সেটাও সমান হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো? সদৃশ্যতা মানে একটি ত্রিভুজের সঙ্গে আরেকটি ত্রিভুজের যদি 3টি কোণই সমান হয় তাহলে সদৃশ্যতা বলে। সেক্ষেত্রে দুটো ত্রিভুজ সমান হওয়ার প্রয়োজন হয় না, দুটো ত্রিভুজ ছোট বড় হলেও হয়। একটি ত্রিভুজের সঙ্গে আরেকটি ত্রিভুজে 3টি কোণই সমান হয় তাকে সদৃশ্যতা বলে। কিন্তু আমাদের প্রমাণের সময় কি করব? দুটি করে কোণ সমান দেখালেই হবে। ধরো এটার সঙ্গে এটা সমান, এই কোণের সঙ্গে এই কোণ সমান, আবার এই কোণের সঙ্গে দেখা গেলো এই কোণ সমান। যদি দুটি করে কোণ সমান দেখায় তাহলে থার্ড কোণটা দেখানোর দরকার হয় না। থার্ড কোণটা হলো অবশিষ্ট কোণ সমান বলে দেখালেই হয়, কারণ এখানে আমরা দেখলাম দুটো করে কোণ সমান হলে অবশিষ্ট কোণ অটোমেটিক্যালি সমান হবে। তাহলে দুটো ত্রিভুজ সদৃশ্য দেখাতে হলে আমরা তাদের দুটো করসপন্ডিং অ্যাঙ্গেল, দুটো একই রকম কোণকে সমান দেখাবো, থার্ড কোণটা অটোমেটিক্যালি সমান হবে, সেটা দেখানোর প্রয়োজন হয় না। তাহলে এবার আমরা অঙ্কে আসি। এখানে কি বলেছে? একটা ত্রিভুজ, বড় ত্রিভুজ এবিসি, তার সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি মানে বিপরীত বাহুর ওপর একটি লম্ব টানা হলো যার নাম এডি। এই এডি লম্ব টানার ফলে এটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি, কারণ যেহেতু লম্ব টেনেছি আমরা। এবার বলছে এই লম্বটা টানার ফলে মোট 3 রকম ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই একটা ছোট ত্রিভুজ এবিডি, এই একটা মাঝারি ত্রিভুজ এসিডি, আর এই একটা বড় ত্রিভুজ এবিসি। বলছে ছোট ত্রিভুজটা বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হবে, মানে এই ছোট ত্রিভুজের 3টে কোণ বড় ত্রিভুজের 3টে কোণ ভ্যালু সমান হবে। আর কি বলছে?
বলছে মাঝারি ত্রিভুজটা বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হবে, অর্থাৎ মাঝারি ত্রিভুজের 3টে কোণ বড় ত্রিভুজের 3টে কোণের সঙ্গে সমান হবে, এবং এই ছোট আর মাঝারি ত্রিভুজটাও নিজেদের মধ্যে সদৃশ্য হবে, ছোট আর মাঝারি ত্রিভুজটাও নিজেদের মধ্যে সদৃশ্য হবে। এই প্রমাণগুলো করতে বলেছে। তো আমরা 1 নম্বর প্রমাণটা করি। 1 নম্বর প্রমাণ কি, যে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি এরা সদৃশ্য, সেটা দেখাবো। সদৃশ্য বলতে এই যে বললাম যে ছোট ত্রিভুজ এবং বড় ত্রিভুজ তাদের 3টে করে কোণই সমান হবে। দেখো তোমরা প্রথমে যেহেতু বাদিকে ছোট ত্রিভুজ লিখেছি, তাহলে বাদিকে ছোট ত্রিভুজেরই কোণ লেখা উচিত। তোমরা যদি বাদিকে বড় ত্রিভুজ লিখতে, তাহলে বাদিকে বড় ত্রিভুজেরই কোণ লিখতে। যে ত্রিভুজটা ফার্স্টে লেখা হয় তার কোণটাও ফার্স্টে লেখা উচিত। তাহলে ছোট ত্রিভুজ এবিডি আমি আগে নিয়েছি, তাহলে এবিডির এই কোণটা কত, 90 ডিগ্রি। তো এই কোণটার নাম কি, এডিবি। এই কোণটা 90 ডিগ্রি এবিডি ত্রিভুজের। আবার এই যে বড় ত্রিভুজ এবিসি, এরও তো এই কোণটা 90 ডিগ্রি, এটাও তো সমকোণী ত্রিভুজ ছিল, তার মানে এটা কি, বিএসি। তাহলে ছোট ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, আবার বড় ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এরা দুটো কোণ পরস্পর সমান, মানে এবিডি আর বিএসি পরস্পর সমান, তাহলে একটা করে কোণ সমান পেলাম। আবার 2 নম্বর দেখো, এই যে কোণটা, এই কোণটা কোন ত্রিভুজের, ছোট ত্রিভুজের নাকি বড় ত্রিভুজের? এই যে বি কোণটা, এটা কি ছোট ত্রিভুজের নাকি বড় ত্রিভুজের? উত্তর হলো দুটো ত্রিভুজেরই। দেখো ভেবে, এই বি কোণটা ছোট ত্রিভুজেরও কোণ, আবার এই বি কোণটা বড় ত্রিভুজের কোণ, একই তো কোণ। দেখো একটা কোণ আঁকি, যে এই একটা কোণ দেখা গেল, নাম দিলাম এ বি ডি, আর এই একটা কোণ এ বি সি, দুটো কিন্তু একই কোণ। এ বি ডি নেওয়াও যা, এ বি সি নেওয়া তাই, এখানে বাড়ালে কোণের মান কম বেশি হয় না। তাহলে একইভাবে এ বি ডি ছোট কোণ আর এ বি সি একই কোণ, তার মানে কোণ এ বি ডি। কেন এ বিটা আগে লিখলাম, কারণ এ বিটি হলো এই ছোট ত্রিভুজের কোণ এ বি ডি, আর বড় ত্রিভুজ, এই যে বড় ত্রিভুজের কোণ কি, এ বি সি। তাহলে এরাও সমান এ বি সি। তাহলে কি দেখলাম, দুটো ত্রিভুজের এই কোণটা 90, এই কোণটা 90, তাই সমান। এই বি কোণের সঙ্গে বড় ত্রিভুজের বি কোণও সমান। তাহলে অবশিষ্ট কোণ কোনটা পড়ে আছে? দেখো একটা ত্রিভুজের কটা কোণ হয়, 3টে কোণ হয়, তার মধ্যে দুটো করে কোণ সমান দেখিয়ে দিলাম। তাহলে অবশিষ্ট কোণ কোনটা পড়ে আছে? অবশিষ্ট কোণ পড়ে আছে ছোট ত্রিভুজের এই যে এই কোণটা বিএডি, কোণ বিএডি, এটা অবশিষ্ট কোণ। আর বড় ত্রিভুজের অবশিষ্ট কোণ পড়ে আছে কোনটা, এইটা। দেখো এই বড় ত্রিভুজের এই কোণটা নিয়েছে, এই কোণটা নিয়েছে, অবশিষ্ট কোণটা পড়ে আছে সি, তার মানে কোণ এ সি বি। এরা অটোমেটিক্যালি সমান হবে। এই যে বিএডি, এই ছোট কোণটা আর এর এই যে এই কোণটা অটোমেটিক্যালি সমান। কেন? আমি একটু আগে দেখালাম যে দুটো ত্রিভুজের যদি দুটো করে কোণ তোমরা সমান দেখাও, থার্ড কোণ অটোমেটিক্যালি সমান হবে, দেখানোর প্রয়োজন হয় না। আমি একটু আগে দেখিয়ে দিলাম। তাহলে এই ছোট ত্রিভুজ আর বড় ত্রিভুজের দেখো 3টে করে কোণই সমান হয়ে গেছে। তাহলে এই দুটো ত্রিভুজ কি, পরস্পর সদৃশ্য, পরস্পর সদৃশ্য। একইভাবে তোমরা মাঝারি ত্রিভুজ আর বড় ত্রিভুজ নিয়ে করবে। সেকেন্ড যে প্রমাণ দিয়েছে, মাঝারি ত্রিভুজের নাম কি, আমি আবার ছবিটা আঁকি বোঝার জন্য। মাঝারি ত্রিভুজের নাম হলো ত্রিভুজ এ সি ডি ও বড় ত্রিভুজ ত্রিভুজ এ বি সি। এটাও প্রমাণ করতে দিয়েছে, সেম প্রমাণ হবে। 1 নাম্বার কি হবে, দেখো এই কোণটা 90, যেহেতু ছোট ত্রিভুজ আগে নিয়েছি, তাহলে ছোট মাঝারি ত্রিভুজ, এই যে মাঝারি ত্রিভুজ, মাঝারি ত্রিভুজের এই কোণটা কত, 90 ডিগ্রি লম্ব টেনেছিলাম তো, তাহলে কোণ এ ডি সি এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। আবার বড় ত্রিভুজের ছোটোর সঙ্গে বড় একবার, মাঝারির সঙ্গে বড় একবার, বড় ত্রিভুজের এই কোণটার নাম কি, কোণ বিএসি, এটাও তো 90 ডিগ্রি। আগের মতোই, আগেরটা কি করেছিলাম, এ পাশের সঙ্গে পুরোটা প্রমাণ করেছিলাম, এবার এ পাশের সঙ্গে 90 প্রমাণ। আগেরটা কি করেছিলাম, এই কোণটা কমন কোণ ছিল, এক্ষেত্রে দেখো এই কোণটা কমন কোণ। এই কোণটা কোন ত্রিভুজের, এই মাঝারি ত্রিভুজের না বড় ত্রিভুজের, দুটো ত্রিভুজেরই। তাহলে যখন মাঝারি ত্রিভুজের এই কোণটা নাম দেবো, কি দেবো, এ সি ডি। তাহলে কোণ এ সি ডি সমান বড় ত্রিভুজের এই কোণটা কি, একই তো, এই কোণ একটু এক্সটেন্ড হয়েছে স্ট্রেট লাইন, আর কিছু হয়নি। তাহলে এ সি বি, এ সি বি এরা কি, এটা কি সাধারণ কোণ, এটাকে বলে সাধারণ কোণ, মানে এটা দুজনার মধ্যেই আছে এই কোণটা। এ দেখো মাঝারি ত্রিভুজের এই কোণ যেটা, বড় ত্রিভুজের এই কোণ একই কোণ। তাহলে অবশিষ্ট কোণটা পড়ে আছে, দুটো করে কোণ যদি সমান হয়, থার্ডটা মানে এমনিই সমান হয়, তাহলে অবশিষ্ট কোণ কি পড়ে আছে, দেখো এই যে মাঝারি ত্রিভুজের এই কোণটা এখনো নেওয়া হয়নি, এই যে এই কোণটা, তাহলে এটা অবশিষ্ট কোণ কি নাম, সি এ ডি। আর এই যে বড় ত্রিভুজের অবশিষ্ট কোণ কোনটা, এইটা কি নাম, এ বি সি। অবশিষ্ট কোণ প্রমাণের দরকার হয় না, ওটা এমনি লেখা যায়, কারণ আমি একটু আগে দেখালাম উপরে এখানে ছবিতে যে একটা ত্রিভুজের যদি দুটো করে কোণ সমান হয়, থার্ড কোণটা অটোমেটিক্যালি সমান হয়, অবশিষ্ট কোণ বলে লিখে দিলেই হয়। তো এক্ষেত্রে আমরা অবশিষ্ট কোণ বলে লিখে দিলাম।
তাহলে দেখো তিনটে করে কোণ সমান হয়ে গেল। তার মানে কি এই যে মাঝারি ত্রিভুজ মানে এ সি ডি বড় ত্রিভুজ এবিসির সঙ্গে সদৃশ। তাহলে প্রথমে প্রমাণ করলাম ছোট ত্রিভুজটা বড়র সঙ্গে সদৃশ, তারপরে প্রমাণ করলাম মাঝারি ত্রিভুজটা বড়র সঙ্গে সদৃশ। তাহলে দেখো ছোটটা আর বড়টা সদৃশ, মাঝারিটা আর বড়টা সদৃশ, তার মানে কি এই ছোট আর মাঝারি নিজেদের মধ্যেও সদৃশ, নিজেদের মধ্যেও সদৃশ। এই ছবিটা এই ছবির মতো দেখতে, আবার এই ছবিটা এই ছবির মতো দেখতে, তার মানে এই দুটো ছবি একই রকম দেখতে, তিনটেই বৃত্ত। তাহলে ছোটটা বড়র সঙ্গে সদৃশ প্রথমে প্রমাণ করেছিলাম, এবার করলাম মাঝারিটা বড়র সঙ্গে সদৃশ, তার মানে এই ছোট আর মাঝারি নিজেদের মধ্যেও সদৃশ। এটা এক্সট্রা করে প্রমাণ করার আর প্রয়োজন নেই, শুধু লিখে দিলেই হয়ে যাবে। তাহলে আমরা উপপাদ্য 42 এবং 48 পড়লাম, তোমরা বাড়িতে ভালো করে পড়ে নেবে। উপপাদ্য 42 এবং 48 পড়ে দুবার করে নিজেরা লিখবে।